লুডভিগ উইটগেনস্টাইনকে অনেক সময় ফিলোসফার অফ দ্য ফিলোসফার বলা হয়। উনি তখনকার খুব এলিট স্কুলে ভর্তি হয়েছিলেন এবং ইনফ্যাক্ট ওই স্কুলে হিটলারও ভর্তি হয়েছিলেন। অ্যাডলফ হিটলার তার 1 বছর ওল্ডার ছিল, কিন্তু ক্লাসে 1 বছর জুনিয়র ছিল। হোয়াট ইজ ইন ট্রাক্টাটাস লজিক ও ফিলোসফিকাস, উনি বলেন আমরা আসলে ল্যাঙ্গুয়েজ দিয়ে পিকচারাইজ করি ফ্যাক্টসকে। সক্রেটিস ইজ এ ম্যান। এই ইজটা যে প্রপোজিশন, এই প্রপোজিশনটা কিন্তু জগতের ফ্যাক্ট না। উইটগেনস্টাইন বলছেন এটা হচ্ছে একটা লজিক্যাল ফ্যাক্ট। ফ্যাক্টের প্রপোজিশনগুলোকে উনি 3টা ভাগ করছেন। একটা হচ্ছে অলওয়েজ ট্রু, ইট ইজ আইদার রেইনিং অর নট রেইন। অনেক বিখ্যাত ইন্টেলেকচুয়াল যখন কথা বলবে, টকশোতে শুনবা, এমনভাবে বলবে যে কথা মান বাধ্য, কারণ সরকার যদি ইহা করেন তাহলে ইহা হইবে। তাহলে এইটাকে উনি বলছেন, এটা শব্দটা মানে হচ্ছে টটোলজি। এক জায়গায় উনি বলছেন যে হোয়ার অফ অন ক্যানট স্পিক দেয়ার অফ অন মাস্ট বি সাইলেন্ট। আমরা গতদিন পর্যন্ত ভিয়েনা সার্কেল আলাপ শেষ করলাম, যেটাকে অন্য ভাষায় লজিক্যাল পজিটিভিজম বা এই ধরনের শব্দ দিয়েও আখ্যায়িত করা হয়েছে। কিন্তু এই সময়ে প্যারালালি আরেকজন খুব গুরুত্বপূর্ণ, আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ সার্কেল পার করেছি, গুরুত্বপূর্ণ সবই, কিন্তু এর মাঝে আধুনিক কালের জন্য চিন্তার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ছিল কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্ট, যেটা কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন অনেক গুরুত্বপূর্ণ ছিল। ক্লাসিক্যাল ফিজিক্স থেকে বেরিয়ে না আসলে ভাবা অসম্ভব ছিল যে জগৎ সম্পর্কিত ভাবনার পরিবর্তন। আরটা ছিল ম্যাথমেটিক্স সংক্রান্ত ধারণার পরিবর্তন, যেটা আমরা ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল ফিলোসফি বার্ট্রান্ড রাসেলের পড়লাম। এবং এই দুটোর সম্মিলিত রূপকে ফিলোসফিক্যালি কিছুটা যে আরো ম্যাচিউর ব্যাখ্যাতে নিয়ে যাওয়া হলো ভিয়েনা সার্কেল বা লজিক্যাল পজিটিভিজম, যাদের মাধ্যমে থিওরি অফ প্রবাবিলিটি, সম্ভাবনার থিওরি, যা দিয়ে এখন মূলত সায়েন্সের একটা বড় অংশ আসলে আমরা এখন পরিচালনা করি, সেই থিওরি অফ প্রবাবিলিটির প্রধান ভিত্তি তৈরি হবে। কিন্তু প্রবাবিলিটির ভিত্তি আরেক জায়গা থেকে প্যারালালি তৈরি হয়েছে, এবং আজকে তার আলোচনা না করলেই না, কারণ তিনি খুবই প্রভাবশালী একটা ব্যক্তি। বর্তমান গত শতাব্দী এবং এই শতাব্দী পর্যন্ত তার প্রভাব রয়েই গেছে। তার নাম হলো লুডভিগ উইটগেনস্টাইন। লুডভিগ উইটগেনস্টাইনকে অনেক সময় ফিলোসফার অফ দ্য ফিলোসফার বলা হয়। হ্যাঁ, মানে খুব ভাষা লেখার ভঙ্গিটা তার খুব, যেটাকে বলা হয় সাধারণভাবে বোঝা একটু কঠিন, স্টাইলটাও একটু ভিন্ন, এবং ব্যক্তিটাও খুব চমকপ্রদ। এবং তার জন্য সাধারণত মানে ফিলোসফারদের যে ব্যক্তিগত জীবনে যে পাওয়া যায়, ছবি পাওয়া যায়, আমরা পাই চিত্র, তার থেকে উনি একটু এক্সেন্ট্রিক চিত্রের। হ্যাঁ, তো আমরা আজ তার প্রধান, কারণ এর মাঝে আবার দুটো ভাগও রয়েছে কিছুটা, যেটা হলো আর্লি উইটগেনস্টাইন এবং লেটার উইটগেনস্টাইন। আর্লি উইটগেনস্টাইন আমরা পাবো 1921 সালে তার যে বই বেরিয়েছিল ট্রাক্টাটাস লজিকো ফিলোসফিকাস, মূলত সেটার জন্যই তিনি তার ডক্টরেট ডিগ্রি পান। ডক্টরাল ডিগ্রিটা কেমব্রিজ থেকে বার্ট্রান্ড রাসেলের সঙ্গে কাজ করে তিনি তার ডিগ্রি পেয়েছিলেন। তো বার্ট্রান্ড রাসেল খুব প্রিয় মানুষ ছিলেন একজন। আরেকটা পরে লম্বা ব্রেকের পরে তিনি মারা যাওয়ার পরে 1947 সালে মারা যান, এবং 53 সালে তার বই বেরোয় ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস, এটা মৃত্যুর পরে। ইনফ্যাক্ট মৃত্যুর আগে তার একটা বই বেরিয়েছিল ট্রাক্টাটাস লজিক অফ ফিলোসফি। তো তার ব্যক্তি জীবন চমকপ্রদ এই কারণে যে উনি খুব রিচ একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, যে 1889-এ, এবং সেটা অস্ট্রিয়ার। শুধু তাই না, তখনকার পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট ফ্যামিলি ছিল, এবং ইউরোপের তো বটেই। এবং তার ফাদার উইটগেনস্টাইন খুব স্টিলের ব্যবসায় খুব বিখ্যাত। ওই সময় তো যুদ্ধের দামামাতেও, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, উনি উভয় পক্ষে স্টিল সাপ্লাই করতে পেরেছিলেন আর কি। হ্যাঁ, মানে জার্মানদের এবং মিত্রপক্ষ করে সামহাউ ভেরি ক্লেভার বিজনেসম্যান ছিলেন। এবং এই যে রিচ ফ্যামিলিটা আবার আরেকটা কারণে বিখ্যাত, সেটা হলো আর্ট কালচারে খুব পৃষ্ঠপোষক ছিলেন। হ্যাঁ, ইনফ্যাক্ট তাদের বাসায় তখনকার যুগের যত বিখ্যাত আর্টিস্ট, তারপরে মিউজিশিয়ান, এই যে রাভেল যেমন বোলেরো, যিনি ক্লাসিক্যাল মিউজিকের ওয়ান অফ দ্য ফাদার ফিগার। হ্যাঁ, তো তারা সবার যাতায়াত ছিল, এবং তার জন্য তাদের কালেকশন খুব রিচ ছিল, খুবই কালচার ফ্যামিলি। এই ফ্যামিলির আবার পরবর্তীতে কিছুটা
দুর্ভাগ্য হয়, কারণ তাদের বেশিরভাগ ভাই, সম্ভবত তার 5-6 ভাই, এরা বেশিরভাগ সুইসাইডে মানে মৃত্যুবরণ করেন, এবং তার বোনটা বরং রিলেটিভলি বেটার ছিল। কিন্তু তারা এই উইটগেনস্টাইনের নিজেরও ওই ধরনের টেন্ডেন্সি ছিল, এটা রাসেল তার ইয়েতে বায়োগ্রাফিতে বলছেন এবং তার স্মৃতিচারণে বলছেন। এবং অনেক সময় তার এই ধরনের টেন্ডেন্সি তিনি অনেকেই লক্ষ্য করেছে। তো এই জন্য তার মধ্যে এক ধরনের প্রবণতা ছিল, বাট ফরচুনেটলি উনি মানে শেষ পর্যন্ত যেটাকে বলা হয় মানে ক্যান্সারে ভুগে মৃত্যুবরণ করেছে। যাই হোক, উনি তখনকার খুব এলিট স্কুলে ভর্তি হয়েছিলেন, এবং ইনফ্যাক্ট ওই স্কুলে হিটলারও ভর্তি হয়েছিল। অ্যাডলফ হিটলার তার কিছু সিনিয়র ছিল, সামান্য 1 বছর ওল্ডার ছিল, হ্যাঁ, কিন্তু ক্লাসে 1 বছর জুনিয়র ছিল, কারণ হিটলার বয়সের তুলনায় 1 বছর পিছনে ছিল, আর উনি বয়সের তুলনায় 1 বছর এগিয়ে ছিলেন, হ্যাঁ, যার জন্য এক ক্লাসে পড়েন না দুজনে, হ্যাঁ। বাট এই হলো সময়। কিন্তু ওটা পড়ার পরে উনি টেকনিক্যাল হাই স্কুল বার্লিনে পড়তে যান, ইঞ্জিনিয়ারিং পড়তে যান। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তার ইন্টারেস্ট গ্রো করে ম্যাথমেটিক্সের ফিলসফি নিয়ে, হ্যাঁ। কিন্তু তারপরে উনি চলে যান ম্যানচেস্টারে, বার্লিন থেকে আরও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন, পপুলার ইঞ্জিনিয়ারিং। কিন্তু বার্টন রাসেলের সঙ্গে তার সম্ভব ইন্টারাকশন হয়, এবং উনি আসলে কেমব্রিজে তারপরে ম্যাথমেটিক্স, ফিলসফি অফ ম্যাথমেটিক্সে মানে তার ইন্টারেস্টটা পারসু করার জন্য চলে যান। এইটা যখন গেলেন, উনি একটা সময় রাসেলকে বলছে, একদিন এসে বললো যে, তুমি বলো তো আমি কি স্টুপিড? বললো, কেন, তুমি প্রশ্ন করছো কেন? বললো, আমি স্টুপিড হইলে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি যদি স্টুপিড না হই তাহলে আমি ফিলোসফি পড়বো। তো বলে, রাসেল বলছে, না না, তুমি ট্যালেন্টেড। তখন ও ফিলোসফিতে গেছে, হ্যাঁ। তো দিস ইজ হাউ ইট ওয়ার্কড। তো ওখান থেকে উনি করতে করতে হঠাৎ তার মনে হলো যে উনি ওই সময় আবার যুদ্ধ শুরু হয়েছিল, অস্ট্রিয়ান একটা ফ্রন্টের যুদ্ধে উনি আবার সৈনিক হিসেবে যোগদান করেন, এবং ওই সময় ইটালিয়ানদের হাতে বন্দী ছিলেন, অস্ট্রো ইটালিয়ান লড়াই। বন্দী থাকা অবস্থায় ট্র্যাক্টাটাস লজিকও ড্রাফট করেন, বইটা লেখেন, এবং তারপরে যুদ্ধ থেকে মুক্ত হয়ে এসে হঠাৎ তার মনে হলো যে উনি এক ধরনের কিছুটা টলস্টয়ের ভঙ্গিতে, হ্যাঁ, যে এক ধরনের কি বলবো অত্যন্ত জীবন যাপন করবেন, কৃচ্ছতা সাধনের জীবন, হ্যাঁ, মানে খানিকটা মানে ইনফ্যাক্ট উনি পরবর্তীতে তিনি মেটাফিজিক্স মানে ড্যামেজ করার পক্ষে ওয়ান অফ দ্য মেইন প্রোপোনেন্ট, কিন্তু উনি কিন্তু রিলিজিয়াস নলেজে হাইস্ট নাম্বার পেয়েছিলেন, হ্যাঁ, স্কুলে, হ্যাঁ। মানে যদিও উনি কি বলে পরবর্তীকালে ওনার মানে কাজ থিওরি মেটাফিজিক্সকে ড্যামেজ করছে, কিন্তু উনি কিন্তু ওই সময়ে মানে খুব যেসব রেজাল্টের মধ্যে সবচেয়ে ভালো করেছিলেন তাহলে রিলিজিয়াস নলেজ। তো যাই হোক, তো উনি ওইটা থেকে কিনা টলস্টয়ের বই থেকে কিনা কেটে বোঝা যায় না, উনি গ্রামে চলে গেছিলেন স্কুল মাস্টার হয়ে, হ্যাঁ, সেই প্রত্যন্ত অস্ট্রিয়ার প্রত্যন্ত এক অঞ্চলে গ্রামে। এবং ওই সময়েরও কিছু স্মৃতিচারণ আছে, যারা ওই সময়ের মানে 30-40 বছর আগে পরে একজন জীবনীকার গিয়ে ওই সময় বৃদ্ধ লোকদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা এই ধরনের কোনো লোককে তোমরা চিনছো? দেখে যে সবাই তাকে রিমেম্বার করছে, খুব পিকুলিয়ার বলে, কারণ সবাই জানতো যে উনি খুব বড়লোক ফ্যামিলির, কিন্তু উনি একটা ছোট্ট কুটিরে থাকতেন, এবং ওট মিল, কৃষকরা সবচেয়ে গরিবরা যে মিল খেতেন, উনি সেই মিলই খেতেন, একবেলা খেতেন, এবং উনি সেই কষ্টটা করতেন, বাচ্চাদের পড়াইতেন, ফ্রি পড়াইতেন। এবং ওখানে এই যে অনেক পিকুলিয়ার গল্প তার সম্পর্কে, ও ওই উইয়ার্ড ফেলো, মানে এরকম আর কি সবাই তাকে মনে করতো, কারণ তার কিছু পিকুলিয়ার কর্মকাণ্ড ছিল, আমরা সেই ডিটেলে যাচ্ছি না। বাট উনি তারপরে যখন ফেরত এলেন, হ্যাঁ, তো তার ফ্যামিলি তো বললো তো ভুকে গেছে, হ্যাঁ। তো যাই হোক, এরপরে তার আরো অনেক রকম অ্যাডভেঞ্চার আছে। তিনি ইয়েতে চার্চে গার্ডেনারের কাজ করেন, এরপরে ফিরে এসে, হ্যাঁ, মানে ওই গ্রামে আরো ঘটনা ঘটেছে, সেগুলো আমি ডিটেলে যাচ্ছি না, কিন্তু উনি ফিরে এসে গার্ডেনের কাজ করেন। এরপরে তার বোন খুব রিচ, তারা একটা অট্টালিকা প্রাসাদ বানাচ্ছিল, সেই প্রাসাদ বানানোর ম্যানেজারিয়াল দায়িত্ব তাকে দেওয়া হয়, কনস্ট্রাকশনের কোঅর্ডিনেটরের দায়িত্ব, এবং
যারা দেখেছে এই সময় উনি মেটিকুলাসলি সেই কাজটাও করেন, যে কনস্ট্রাকশনের ম্যানেজারিয়াল। যা ফরচুনেটলি 1929-এ ওনার আবার ফিলোসফিতে ইন্টারেস্ট ফিরে আসে। ফিরে গিয়ে উনি তারপরে এই বইয়ের উপর বেস করে তাকে রাসেল তারা আবার নতুন করে রিইনস্টেট করে এবং তাকে পিএইচডি দেওয়া হয়। তো এরপরেও মেলা কাহিনী আছে যে উনি কেমব্রিজে তারপরে প্রফেসর হন 1937-এ। কিন্তু এরপরেও প্রফেসর হওয়ার পরেও এক পর্যায়ে উনি আবার ইয়েও হন, যখন যুদ্ধ আসে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, উনি এমনও হয় যে উনি একটা হসপিটালে পোর্টারের কাজ করেন, কোথায় অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাজ করেন, নানান মানে অন্যান্য কাজকর্মে চলে আসেন, পোর্টারের কাজ করেন কিংস কলেজে ইত্যাদি, নানান অ্যাডভেঞ্চারাস লাইফ তার। তারপর আবার ফিরে যান কেমব্রিজে, আবার তাকে রিইনস্টেট করা হয়। সো হি হ্যাজ এ পিকুলিয়ার হিস্ট্রি। বাট ফিলোসফিক্যালি তার দুটো বই, যেটা আমি বললাম যে পরের ফেজটা হলো ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। হোয়াট ইজ ইন ট্র্যাক্টাটাস লজিকো ফিলোসফিকাস, আমরা সেটা প্রথমে দেখি। এই বইটা ফিলোসফির আবার লিঙ্গুইস্টিক্সের। উনি বলেন আমরা আসলে ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করি, আমরা আসলে যে মূলত পিকচারাইজ করি ফ্যাক্টসকে। এই ফ্যাক্টসগুলো কিসের? ফ্যাক্টস অ্যাবাউট দ্য রিয়েলিটি, বাস্তবতার পিকচার। তো এই পিকচারগুলো আমরা যে তৈরি করি, সেই পিকচারগুলোর যা মানে ওনার লেখার পিকুলারিটি, ওই যে নাম্বার ছিল বললাম, নাম্বার, বিভিন্ন রকম নাম্বার। তো উনি প্রপোজিশন নাম্বারিং করতেন, এবং প্রপোজিশন 1-এ উনি করতেন দ্য ওয়ার্ল্ড ইজ এভরিথিং দ্যাট ইজ দ্য কেস। মানে এটা হলো প্রপোজিশন 1, দ্য ওয়ার্ল্ড ইজ এভরিথিং দ্যাট ইজ দ্য কেস। দ্য ওয়ার্ল্ড রিয়েলিটিতে নাই, রিয়েলিটি রিফ্লেক্ট করে না, এমন কিছু আমরা ইমাজিনও করতে পারি না। রিয়েলিটি রিফ্লেক্ট করে, তারপরে সেটাকে আমরা আবার অনেক সময় ওই যে কমপ্লেক্স সেন্স আইডিয়াস তৈরি করি, সেটা কিন্তু ওনার ভাষায় একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে উনি কথাটা বলছেন, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি তৈরি করি। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে যেটা তৈরি করি সেইটার ফ্যাক্টকে তৈরি করি, এবং ফ্যাক্টের মানে যে ফ্যাক্টটাই হোক না কেন, সেই ফ্যাক্টটাকে আলটিমেটলি ভেঙে উনি বলছেন এটা অ্যাটমিক ফ্যাক্টে নিয়ে যেতে হবে। এবং অ্যাটমিক ফ্যাক্টকে বিভিন্ন রকম কম্বিনেশন অফ ফ্যাক্ট দিয়ে হয়তো কমপ্লেক্স ফ্যাক্ট থাকতে পারে, কিন্তু যেটা অ্যাটমিক ফ্যাক্ট যদি না আসে আমার কাছে, তাহলে আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো না। এবং আলটিমেটলি তাহলে জগতের বিশ্লেষণে আমরা আসলে যেটা যাই সেটা হলো অ্যাটমিক ফ্যাক্টে। প্রত্যেকটা অ্যাটমিক ফ্যাক্ট আলাদা আলাদা ফ্যাক্ট, এবং সেই ফ্যাক্ট থেকে আমরা পিকচারাইজ করি। এবং সেই পিকচারাইজেশনটা যে অনেক সময় সিম্পল বোঝা যায় তা না। বললে যে অনেক সময় মিউজিক্যাল নোট আছে, সেখান থেকে সঙ্গীত হয়, এটা তো খুব সরাসরি মনে হয় না কিভাবে কোনটা থেকে পিকচারাইজ করলো। যে মিউজিক্যাল নোট আছে, নোট থেকে আমি এটাকে মিউজিকে, গানে বা সঙ্গীতে ট্রান্সফার করছি, ট্রান্সলেশনটা কমপ্লেক্স, কিন্তু তার মানে হলো মিউজিক্যাল নোটটাও একটা মানে ফ্যাক্ট হিসেবে আছে। এই ফ্যাক্টগুলোকে উনি তখন বলছেন যে আমরা এটা তৈরি করি, এবং এই যে তৈরি করি ল্যাঙ্গুয়েজ, সেটা কিছু লজিক্যাল রুলস মেনটেন করে তৈরি করি। এই কথাগুলো অন্যভাবে আগের অন্যরা বলেছে, কিন্তু লজিক্যাল যে লজিক, তাহলে ইজ অ্যাবাউট অ্যাটমিক ফ্যাক্টস। ফ্যাক্টসকে আমরা অ্যাটমিক ইয়ে দিয়ে তৈরি করি। রাসেল যেমন বলেছে, ঠিক আছে, সক্রেটিস ইজ এ ম্যান, একটা অ্যাটমিক ফ্যাক্ট, মানে সক্রেটিস একটা ওয়ার্ড, ম্যান একটা ওয়ার্ড, আর ইজ একটা ওয়ার্ড, কিন্তু আমরা যখন যোগ করছি তখন এটা হয়ে যাচ্ছে সক্রেটিস ইজ এ ম্যান। এই ইজটা যে প্রপোজিশন, এই প্রপোজিশনটা কিন্তু জগতের ফ্যাক্ট না, এটা তখন উইটগেনস্টাইন বলছেন এটা হচ্ছে একটা লজিক্যাল ফ্যাক্ট। উনি একটা শব্দ ইউজ করছেন লজিক্যাল স্পেস। ফিজিক্যাল স্পেস ছাড়াও আমরা আসলে ল্যাঙ্গুয়েজটা অনেক সময় তৈরি করি লজিক্যাল স্পেস, এবং লজিক্যাল স্পেসে অ্যাটমিক ফ্যাক্ট থাকে আর প্রপোজিশন থাকে। মানে প্রপোজিশনাল যেটা কনস্ট্যান্ট, সেটা কিন্তু জগতে থাকে না। ইজটা মানে বলতে আমি ইজ মুখে দিয়ে বলছি মানেই যে ওটা থাকবে এমন কোনো কথা না, ওটা তাহলে অ্যাটমিক ফ্যাক্টটা মানে অন্যভাবে দেখার বিষয়। তো আমাদের মনে আছে যে এটাকে পজিটিভিস্টরা কি বলছিল, বা ভিয়েনার সার্কেল, যে ওইটা চেক করার মেকানিজমটা হচ্ছে ভেরিফিকেশন দিয়ে, যে সক্রেটিস এ ম্যান কিনা নাকি ওটা ডগের নাম, সেটা কিন্তু ভেরিফিকেশন দিয়ে করতে হবে, তাই না? উইক ভেরিফিকেশন, স্ট্রং ভেরিফিকেশন। এবং কিন্তু উনি ওই লাইনে যাচ্ছেন না, উনি ল্যাঙ্গুয়েজের অ্যানালিসিস থেকে বলছেন যে আমরা যেটা যদি এক্সপ্রেস না করতে পারি তাহলে এটা লজিক্যাল না। সামহাউ যদি কোনো বিষয়কে এক্সপ্রেস না করতে পারি
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বইয়ের আরেকটা যে থিসিস এসে হাজির হচ্ছেন, বলছেন যে এই যে তাহলে ট্রুথ ফাংশন রিলেশনশিপ, ফ্যাক্টের সঙ্গে এই যে আমার প্রপোজিশনের এটাকে শব্দটা বলছেন ট্রুথ ফাংশন রিলেশনশিপ, মানে সত্যতার সঙ্গে ফাংশনের সম্পর্কটা কীভাবে ট্রুথ ফাংশন রিলেশনশিপ। ট্রুথ ফাংশন রিলেশনশিপটা তিনভাবে হতে পারে। একটা হতে পারে কতগুলো ফ্যাক্ট আছে যেটা সবসময় সত্য, সব ক্ষেত্রেই, মানে এই আমি প্রপোজিশন, কতগুলো প্রপোজিশন আছে, প্রপোজিশন সব ক্ষেত্রেই সত্য। যেমন যদি আমরা একটা প্রপোজিশন নেই যে ইট ইজ আইদার রেইনিং অর নট রেইনিং, ইট ইজ আইদার রেইনিং অর নট রেইনিং, হ্যাঁ, এটা কোন ধরনের প্রপোজিশন? অলওয়েজ ট্রু, হয় বৃষ্টি হচ্ছে নয় হচ্ছে না। এইটা টেকনিকটা কিন্তু ব্যবহার করে এই যে হস্তরেখা। তুমি সকালবেলা রাশিচক্রের যদি লেখা পড়ো, রাশিচক্র থেকে যদি বার হও, আপনার আজকে সৌভাগ্য হইতে পারে, হ্যাঁ, অমুক 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 অমুক। তুমি সন্ধ্যায় যদি মেলাও না, কোনো না কোনো কথা তোমার খেটে যাবে, কারণ এটা অলওয়েজ ট্রু যে তোমার ইয়া হইলে উহা হইতে পারে, হ্যাঁ, বুঝছো না, উহা হইলে উহা হইতে পারে। খেয়াল করো, প্রপোজিশন যখন, মানে প্রপোজিশন ইজ অ্যাবাউট ফ্যাক্ট, তাই তো? তাহলে ফ্যাক্টকে তুমি যদি এইভাবে যাও যে ফ্যাক্টের প্রপোজিশনগুলোকে উনি তিনটা ভাগ করছেন। একটা হচ্ছে অলওয়েজ ট্রু, ইট ইজ আইদার রেইনিং অর নট রেইনিং, মানে অ্যাম্বিগুয়াস কথা। এটা কথার টেকনিকটা অনেকেই ফলো করে, হ্যাঁ, মানে আমি তো তোমাদের ঠাট্টা করে বললাম হস্তরেখা বিশারদ বা রাশিচক্রকারীরা অনেক বিখ্যাত ইন্টেলেকচুয়াল যখন কথা বলবে, টকশোতে শুনবা, এমনভাবে বলবে যে কথা মান বাধ্য, হ্যাঁ, কারণ সরকার যদি ইহা করেন তাহলে ইয়া হইবে, তো ইহা করিলে ইয়া হইবেই, যদি করেন তাহলে, হ্যাঁ, কথাটা বুঝছো? হ্যাঁ, মানে যদি করেন। এখন এর মাঝে যদি ইম্পারেটিভ অর্ডার থাকে, কমান্ড থাকে, এক জিনিস, যে কমান্ডটা পায়, কারণ আমি আসছি এরপরে অনেক, এর সাথে অনেক কথা জড়িত থাকবে। তো মানে তুমি যদি এমনভাবে কথা বলো যে কথাটা তোমাকে খাটবেই, এর মাঝে কোনো তফাৎ নেই, তাহলে এইটাকে উনি বলছেন, এটা শব্দটা মানে হচ্ছে টটোলজি। টটোলজি, টটোলজি কিন্তু আমরা আগেও ভিএনএস-এ পড়েছি, ম্যাথমেটিক্সে বার্টন রাসেলের ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্সে পড়েছি যে, হ্যাঁ, যে টটোলজি, হ্যাঁ, কারণ ম্যাথমেটিক্স ইন এ ওয়ে কিছুটা যদি অ্যানালাইসিস করা হয়, কোনো ম্যাথমেটিক্যাল থিওরি টটোলজি। আচ্ছা, সেকেন্ড যেটা আরেকটা হচ্ছে যে উল্টো যদি তুমি চিন্তা করো, অলওয়েজ ফলস, ইট ইজ বোথ রেইনিং অ্যান্ড নট রেইনিং, ইট ইজ বোথ রেইনিং অ্যান্ড নট রেইনিং, বৃষ্টি হচ্ছে এবং হচ্ছে না, অলওয়েজ ফলস। এটা কি? এটা হচ্ছে কন্ট্রাডিকশন। একদিকে হলো টটোলজি আর একদিকে হলো কন্ট্রাডিকশন। তাহলে মিনিংফুল ডিসকোর্স কোন জায়গাতে থাকে? মিনিংফুল প্রপোজিশনের বাউন্ডারি তৈরি করছেন আর কি। বাউন্ডারিটা হচ্ছে যে যেটা ভেনে সার্কেল হচ্ছে ভেরিফাই করা যায়, উনি কিন্তু ভেরিফিকেশন থিওরি দিয়ে না গিয়ে ল্যাঙ্গুয়েজের অ্যানালিসিস থেকে উনি বলছেন যে মাঝে যেটা প্রবাবিলিস্টিক, যেটার পি ভ্যালু ট্রুথ ফাংশন রিলেশনশিপ অলওয়েজ প্রবাবল, ইট ইজ রেইনিং, হচ্ছে কিনা দেখে বলো কতটা প্রবাবল আছে, সন্দেহ আছে, সমস্যা আছে বলো। তাহলে এইটাকে উনি বলছেন যে এটি হচ্ছে মানে মিনিংফুল প্রপোজিশন। এই পর্যন্ত মানে এই বইয়ে উনি মিনিংফুলনেসের পার্ট ইয়েটা খানিকটা, এই বইটা কিন্তু আমি বলেছি যেটা লাইন বাই লাইন ইয়েরা পড়েছিল, ভিয়েনার সার্কেল কখনোই উনি যান নাই ভিয়েনার সার্কেলের কোনো সেশনে, কিন্তু তারা তাদের সঙ্গে কমিউনিকেশন ছিল এবং তাকে তারা গুরু মানত, এবং এই বইটা লাইন বাই লাইন তারা পড়েছিল ভিয়েনার সার্কেল। এটার মানে সম্মিলিত রূপই কিন্তু তাদের ইয়েতে প্রকাশ পেয়েছে, থিসিসে, যে আমি যখন তাহলে বিজ্ঞান করছি বা জ্ঞানের চর্চা করছি, জ্ঞান মিনিংফুল নলেজ হচ্ছে প্রবাবিলিস্টিক, যে অলওয়েজ ট্রুও না, অলওয়েজ ফলসও না। অলওয়েজ ফলস হচ্ছে কন্ট্রাডিকশন, ইম্পসিবল। এক জায়গায় উনি বলছেন যে কন্ট্রাডিকশন হচ্ছে আউটার লিমিট অফ নলেজ, আর ইয়ে হচ্ছে টটোলজি হচ্ছে মানে কন্টেন্টলেস সেন্টার, ভ্যাকুয়াম, এবং এর মাঝে
এটাই হচ্ছে নলেজের মানে প্রপোজিশন, মিনিংফুল প্রপোজিশনের গঠন। এবং এটা খুব মানে ওনার এগুলো খুব কোটেশনগুলো খুবই চমৎকার। এখানে কোথাও আছে, হ্যাঁ, কন্ট্রাডিকশন ইজ দ্য external limit of propositions, tautology their substanceless center। তাহলে বুঝতে পেরেছো, মানে এই মানে বিষয়টার সঙ্গে ভিয়েনা সার্কেলের কথাটা একদম মিলে যায় যে প্রবাবিলিটি থাকবে মানে নলেজের ভিতরে, এবং সেটা কেন থাকবে লিমিটের ভিতরে, একদিকে কন্ট্রাডিকশন, একদিকে টটোলজি। তো এইটা আলোচনার পরে উনি এই এই বইটার ভিতরে এক ধরনের রিয়েলিটি সম্পর্কে যে পিকচার ল্যাঙ্গুয়েজ দিয়ে এবং ল্যাঙ্গুয়েজের লিমিট করে দিয়ে, তো ফিলোসোফারের কাজটা তাহলে কি থাকে, হ্যাঁ, মানে ফিলোসোফারের কাজ প্রায় অলমোস্ট অফ হয়ে যায়। এবং উনি বলতেছেন যে এক জায়গায় উনি বলছেন যে হোয়ার অফ অন ক্যানট স্পিক দেয়ার অফ অন মাস্ট বি সাইলেন্ট। খেয়াল করো, হ্যাঁ, হোয়ার অফ ওয়ান ক্যানট স্পিক দেয়ার অফ ওয়ান শুড বি সাইলেন্ট। মানে ফিলোসোফাররা এই পর্যন্ত সব বিষয়ে কথা বলে আসতেছে, সব জ্ঞানী ব্যক্তি মনে করে সব বিষয় বলে ফেলা যায়। হোয়ার অফ ওয়ান ক্যানট স্পিক দেয়ার অফ ওয়ান শুড বি সাইলেন্ট, ওয়ান মাস্ট বি সাইলেন্ট। উনি বলতেছেন যে তাহলে আসলে প্রত্যেকটা টাস্ক, প্রত্যেকটা ডিসিপ্লিনের সায়েন্সের মধ্যে চলে যাচ্ছে যতটা সম্ভব। হ্যাঁ, যে যারা যে ফিল্ডের ওই যে প্রবাবিলিস্টিক তথ্যবহুল যে আলোচনা করছে তার মধ্যে সেটা চলে যায়। এটা ছিল তার আর্লি ভিটগেনস্টাইন, যিনি মিনিংয়ের ইয়েটা অনেকটা ওই ওয়েতে নিয়ে গেছেন যে তুমি যদি ফিলোসোফাইজ মানে তোমার ওই ধরনের দরকার না পড়ে তাহলে তুমি কথা বলতে যাও না, তুমি যে ডিসিপ্লিনের কাজ সেই ডিসিপ্লিনকে দিয়ে দাও, ওই ডিসিপ্লিন করুক। এটা ফিজিক্সের কাজ ফিজিক্স ঠিক করুক, কেমিস্ট্রির কাজ, কারণ ওরা তখন বলতে পারবে যে আমার অবজারভেশনের লিমিটে আমি এই কথাটা, ইকোনমিস্টের কথা বলবে, রাইট? তো এইটা হওয়ার পরে উনি দীর্ঘকাল ওই যে বললাম নানা ব্র্যাডিচার, উনি হ্যাঁ এটা তো লিখেছিলেন 21 সালে বইটা হয়েছে, কিন্তু বইটার আবার যখন না 29-এ গেলেন, একটা রিনিউড ইন্টারেস্ট হলো কেমব্রিজে, তার অনেক লেকচার হলো, তার নোটস আছে 20,000 পেজের, কিন্তু বই আর লেখা হয় নাই। মানে উনি লেকচার নোটস, ছাত্ররা নোটস করেছে, হ্যাঁ, কিন্তু তারপরে তার নেক্সট বইটা 1953-তে উনি রিয়েলাইজ করলেন যে এই ক্ষেত্রে ওই যে মিনিংফুলনেস টাকে অনেক লিমিট করা ফেলা হয়েছে, হ্যাঁ, মানে রিজিড করা হয়েছে। তো রিজিডের এটা নিয়ে পরবর্তীতে এই যে আমরা এখন যেটা মানে স্ট্রাকচারালিজম, পোস্টমডার্নিজম, নানান যেসব তত্ত্ব বেরিয়েছে, অনেকে ভিটগেনস্টাইনকে আবার টান দেয় ন্যাচারালি পরের ভিটগেনস্টাইনকে, এবং কোনো ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডও করায়। তো আমি আসছি সেটাতে যে ভিটগেনস্টাইনের পরের যে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন, ওখানে আসলে কি করেছেন উনি তারপরে দেখিয়েছেন যে উনি যেভাবে এইটাতে যে রিজিডটা করেছেন যে এইগুলোই শুধু মিনিংফুল, যেটাতে আমি ট্রুথ ফাংশন রিলেশনশিপটা প্রবাবিলিটি দিয়ে এস্টাবলিশ করছি, অ্যাটমিক ফ্যাক্ট নিয়ে কথা বলছি, লজিক্যাল, এটাকে অনেক সময় লজিক্যাল অ্যাটমিজমও বলা হয়। তো আমি শুধু লজিক্যাল অ্যাটমিক ফ্যাক্ট দিয়ে, এবং সেটা ভিয়েনা সার্কেল তাকে সবচেয়ে বেশি হাইলাইটও করেছে, সবই ঠিক আছে। কিন্তু উনি পরে রিয়েলাইজ করলেন যে ল্যাঙ্গুয়েজ, ভাষা, হ্যাঁ, এবং ওয়ার্ডস আরো কাজে ব্যবহৃত হয়, হ্যাঁ, এবং এগুলোকে সম্পূর্ণ উনি আর মিনিংলেস বলছেন না, যদিও তার ক্রাইটেরিয়া উনি স্থির করছেন। আমাদের কিন্তু এই যে দীর্ঘ যাত্রা, এই দীর্ঘ যাত্রার শেষ দিকে যে আমরা উপস্থিত হয়েছি, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোঝা যে আমরা আসলে আমাদের প্র্যাকটিক্যাল ওয়ে অফ লাইফ, ওয়ে অফ থিঙ্কিং, এটা যেন ক্লিয়ার হতে শুরু করি আস্তে আস্তে। হ্যাঁ, এটাই তো আমাদের এই স্টাডি সার্কেলের একটা উদ্দেশ্য। একবারে হয়তো হবে না, কয়েকবার শুনলে হবে, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা যেন বুঝতে চেষ্টা করি যে মানে কত রকমভাবে আমরা আসলে নিজেরা বলতে নিজেদেরকে অনেক সময় যেটাকে বলি বঞ্চনা করি, অথবা নিজেদের সঙ্গে ধোঁকাবাজি করি, কথা বুঝি না, কি বলছি আমি আসলে না বুঝে বলছি, অথবা অন্যরা আমাদেরকে ধোঁকা দেয়, অন্যের কথাকে আমরা তেমন সময় বুঝি না।